আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিতের ধারাবাহিক ক্লাস চলতেছে। এগুলো আমাদের পেইড ব্যাচের ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেকচার 7। লেকচার 7-এ আমরা পাটিগণিতের সূত্র এবং নিয়মাবলীর অর্থাৎ মূলদ, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বর্গমূল সংখ্যা, এগুলোর যাবতীয় যত ম্যাথ আছে, কলেজ, স্কুল এবং স্কুল টু যাবতীয় সকল প্রশ্নকে আমরা সমাধান করব। নিবন্ধন নিয়ে আমি বরাবর মতো একটা কথাই বারবার বলতেছি, তা হচ্ছে নিবন্ধনে আপনি যদি বিগত সালের পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির বিগত সালের সকল প্রশ্নকে বেসিক সহ ব্যাখ্যাটা বুঝে আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে 15+ মার্ক কমন পেয়ে যাবেন। আমাদের টার্গেট রাখতে হবে 15 থেকে 16 মার্ক, যেহেতু আমাদের 40 মার্ক পেলে পাস। সেক্ষেত্রে আমরা ইংলিশের যে ক্লাসগুলো দিয়েছি ওগুলো করলে আপনি ইনশাআল্লাহ আপনি 15+ মার্ক কমন পাবেন। গণিতের আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো আপনারা 15+ মার্ক কমন পাবেন। বাকি বাংলা এবং সাধারণ জ্ঞান থেকে বাকি আপনাকে 15 থেকে 20 মার্ক তুলতে হবে, তাহলে আপনার পাস মার্কটাকে উঠে যাবে। আমরা যে বই থেকে ম্যাথগুলোকে সমাধান করতেছি এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, লেখক গাজী মিজানুর রহমান স্যারের বইটা। 644 পৃষ্ঠা আপনারা এই ম্যাথগুলোকে পাবেন। তো আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কলেজ পর্যায়ের। স্ক্রিনে আপনারা প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কলেজ পর্যায়ের 18তমতে আসা প্রশ্ন। এখানে একটা কথা আছে যে পূর্ণবর্গ সংখ্যা। এই অঙ্কটা পারতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কি, এটা আপনি আগে বুঝেন যে পূর্ণবর্গ সংখ্যাটা কি। এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা কি। যেমন 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপর হচ্ছে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? আপনি যদি 1-এর উপর স্কোয়ার দেন, 1 1 1, এই 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। আপনি যদি 2-এর উপর স্কোয়ার দেন, 2 2 4, এই 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবে 3-এর উপর স্কোয়ার দিলে 9, 4-এর উপর স্কোয়ার দিলে 16, 5-এর উপর স্কোয়ার দিলে 25। তার মানে স্কোয়ার করলে যে সংখ্যাগুলো আমরা পাই এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোর একটা বৈশিষ্ট্য আছে, সেটাকে বুঝেন। যেমন আপনি যদি 4-কে যদি ভাগ করেন তাহলে কি হয় দেখেন, 4-কে আপনি ভাগ করতে পারবেন 2 × 2 দ্বারা। তার মানে আপনি 4-কে ভাগ করলে কয়টা 2 পাচ্ছেন? 2টা 2। ওকে, এবার আসেন আমরা 9-কে ভাগ করি। 9-কে ভাগ করলে আমরা দেখো 3টা 3 পাবো, 3 × 3। ওকে, দেখছেন? তার মানে পূর্ণবর্গ সংখ্যাগুলোকে যখন ভাগ করা হয়, মানে উৎপাদকে বিশ্লেষণ করা হয়, তখন এগুলো জোড়ায় থাকে। যেমন আমি আরো সিম্পল করে দিই, দেখেন এই যে 16-কে ভাঙেন। 16-কে আপনি যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে হবে 16 × 8, 8 2 16। এটাকে আবার আপনি ভাগ করতে পারবেন 2 × 2 × 4, 4 2 8। আবার ভাগ করতে পারবেন 2 × 2। এবার 4-কে কাটেন, 2 2 4। দেখছেন এখানে জোড়ায় আছে। যেমন এই যে 16-র উৎপাদক আমরা পাইছি কি 2 × 2 × 2 × 2। তার মানে এই যে দেখেন 2টা 2, 2টা 2। তার মানে জোড়া ব্যতীত কোনো সংখ্যা নাই। এভাবে পূর্ণবর্গ সংখ্যা হইতে হলে অবশ্যই তাকে জোড়ায় জোড়ায় থাকতে হবে। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার একটা বৈশিষ্ট্য। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আপনাকে যে প্রশ্নটা তারা দিছে এটা একটা ট্রিকি কোশ্চেন। বলছে যে 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাদের এখানে যে 6300 দিছে, আমরা আগে দেখব যে এই সংখ্যাটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করা শুরু করব, ভাগ করা শুরু করব। ভাগ করে আমরা দেখব এখানে সবগুলো সংখ্যা কি জোড়ায় আছে নাকি জোড়া ব্যতীত কোনো সংখ্যা আছে। ওকে, তাহলে আমরা দেখি এটা যেহেতু একটা জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 3 2 6, 2 1 2, তারপরে হচ্ছে আপনার 5 2 10, 0। আবার জোড় সংখ্যা আসছে, আমরা আবার 2 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের এখানে আসবে 2 1 2, তাহলে হাতের 1 সহ 5, 5 2 10, আবার হচ্ছে আপনার 7 2 14, 5 2 10। এবার দেখেন 1575 আসছে। এবার আপনার 2 দ্বারা ভাগ দিতে পারবেন না, দেখবেন এটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা। তো অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। 3 বার দিলে 3 5 15, 3 2 6, 3 5 15। এবার আমরা আবার দেখবো যে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা। হ্যাঁ, আবার 3 দ্বারা যাবে। তাহলে হচ্ছে 3 3 1 3, তাহলে 3 5, এখানে 22 থাকবে। 22 থাকলে আমরা দিতে পারবো 3 7 21, 22, তাহলে 3 5 15। 175-কে আপনি আবার 3 দ্বারা ভাগ দিতে পারবেন না, এবার আমরা 5 দ্বারা দিব। 5 বার দিলে হবে 3 5 15, 5 5 25, 5 বার দিলে হবে 5 7 35। এখন দেখেন আমরা যখন এই 6300-কে যখন উৎপাদকে ভাগ করছি, দেখেন আমরা কি কি পাইছি একটু খেয়াল করেন। 2 × 2 × 3 × 3 × 5 × 5 × 7। তো আমরা বলছিলাম যে কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হইতে হলে তাকে অবশ্যই জোড়ায় থাকতে হবে। দেখেন এখানে 2 এ 2 এ জোড়া আছে, 3 এ 3 এ জোড়া আছে, 5 এ 5 এ জোড়া আছে, কিন্তু 7-এর সাথে কোনো জোড়া নাই। তার মানে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হলে আপনাকে এটাকে 7 দ্বারা গুণ দিতে হবে। আপনি যখন এটাকে 7 দ্বারা গুণ দিয়ে দিবেন তখন হচ্ছে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে।
তার মানে আপনাকে যে প্রশ্নটা করছে যে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, 7 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ পূর্ণবর্গ হওয়ার যে শর্ত সেটা আমরা প্রথমেই বলছিলাম, পূর্ণবর্গ হইতে হলে অবশ্যই তাকে জোড়ায় থাকতে হবে। যেহেতু এখানে জোড়া ব্যতীত 7 আছে, তার মানে আপনার 7 দ্বারা গুণ করলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আপনার যদি বেসিকটা বুঝে থাকেন এই জিনিসটা আপনি ধরতে পারছেন খুব সুন্দরভাবে। এবার আসলে আমরা 2 নম্বর প্রশ্নতে আসি। খুবই ট্রিকি কোশ্চেন, 18তমতে আসছে, একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলো সদস্য সংখ্যা কতজন? 2 নম্বর প্রশ্ন 18তমতে আসছে। দেখেন প্রশ্নটা হচ্ছে এমন আর কি, যে একটা সমিতিতে ঠিক যতজন সদস্য থাকবে প্রত্যেকে যদি তত 15 টাকা করে দেয়, মানে মনে করেন 10 জন সদস্য আছে, ওই 10 জনে 15 টাকা করে দেয়, তাহলে হচ্ছে মোট হবে 735 টাকা। তাহলে সদস্য সংখ্যা কয়জন, এটা কিভাবে সমাধান করবেন? দেখেন প্রথম কথা হচ্ছে সদস্য সংখ্যা আমাদের কাছে নাই, তাহলে আমরা আগে লিখলাম যে মনে করি, যেহেতু সদস্য সংখ্যা নাই তাহলে লিখলাম মনে করি সদস্য কি সংখ্যা সমান এক্স জন। ওকে, তার মানে দেখেন চাঁদার পরিমাণ কত হবে, তাহলে আমি লিখলাম যে চাঁদা দিবে, দেখেন প্রত্যেকে তত চাঁদা দেয়, তাহলে সদস্য সংখ্যা কয়জন, এক্স জন, প্রত্যেকে দেয় কত টাকা করে, 15 করে, তার মানে 15x টাকা দিবে প্রত্যেকে। ওকে, তাহলে এবার আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে সদস্য কয়জন, এক্স জন, চাঁদা দেয় কত টাকা, 15x টাকা। তার মানে দেখেন এক্স জন সদস্য চাঁদা দিবে কয়জন, কত টাকা করে, 15x টাকা করে চাঁদা দিবে। তাহলে এক্স জন সদস্য 15x করে চাঁদা দিবে, তাহলে মোট কত টাকা হয়, 735 টাকা হয়। বুঝা গেছে? মানে মনে করেন আপনারা সদস্য 10 জন, আপনারা একজনে চাঁদা দেন 10 টাকা করে, তাহলে আপনারা একজনে যদি চাঁদা দেন 10 টাকা করে, তাহলে জন প্রতি চাঁদা পড়তে হচ্ছে কত, গুণ দিলে বের হয়ে আসবে। এখানে ঠিক এটা যে মোট চাঁদা 735, তাহলে সদস্য কয়জন, এক্স জন, আর চাঁদা দেয় কয়জন, কত টাকা করে, 15x টাকা। ঠিক আছে, কারণ প্রত্যেকে 15 টাকা করে দেয়। তাহলে আমরা এখানে যদি গুণ দিই তাহলে হবে 15x এ গুণ করলে হবে এক্স স্কোয়ার, এদিকে 735 টাকা। এবার দিলাম ভা, আমি যেহেতু এক্স এর মান বের করবে, এক্স স্কোয়ার টাকা রাখলাম, 735কে আমি এখানে 15 দ্বারা ভাগ করে নিয়ে গেলাম। আমরা জানি 735কে আমরা যদি 15 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 49 আসবে না। এগুলো ক্যালকুলেশন করতে পারবেন, আমি করতেছি না, কারণ ক্যালকুলেশনটা আপনাদের নিজ দায়িত্ব করতে হবে। এই যে এবারে এই এক্স স্কোয়ারটাকে এ পাশে রুট করে নিয়ে গেলাম, 49 উপর রুট দিলে হবে কত, 7। তার মানে আমরা যে দেখছেন সদস্য সংখ্যা কয়জন, 7 জন। এই যে সদস্য সংখ্যা আমাদের 7 জন। আশা করি বুঝতে পারছে অঙ্কটা। এরপরে আসেন আমরা 3 নম্বর অঙ্কটাতে আসি। আপনার স্ক্রিনে 3 নম্বর প্রশ্নটাকে দেখতে পারতেছেন, এটা আসছে আপনার 17তমতে আসছে। দেখেন কি আছে, 91, 101, 117 এবং 123-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? সব থেকে ভাইটাল কোশ্চেন হচ্ছে এটা যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাকে বের করা। দেখেন এই ম্যাথটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে মৌলিক সংখ্যা জিনিসটা কি। আমি এই প্রশ্নগুলোর সাথে সাথে বেসিকটাকে বোঝাচ্ছি। মৌলিক সংখ্যা কি? দেখেন মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে কি বলছি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে। যেমন 5 একটা মৌলিক সংখ্যা, কারণ 5কে আপনি এক এবং এই 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন না, তার মানে 5 একটা মৌলিক সংখ্যা। এরকম আরো অনেক সংখ্যা আছে, যেমন 11কে আপনি এক এবং 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন না, তার মানে 11 একটা মৌলিক সংখ্যা। এখন আমি যদি বলে, আচ্ছা বলেন তো তাহলে 21 কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? দেখেন 21কে আপনি 3 দ্বারা ভাগ দিতে পারবেন, তার মানে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে 21 হচ্ছে একটা কি যৌগিক সংখ্যা। আশা করি মৌলিক সংখ্যার বেসিকটা আপনারা বুঝতে পারছেন। এখন 3 নম্বরে আমাদের কাছে 4টা অপশন দিছে, আপনি একটু অপশনগুলো খেয়াল করেন। কতে দিছে 91, তারপর হচ্ছে আমাদের খতে আমাদেরকে দেওয়া আছে 101, গরুর গতে আমাদেরকে দেওয়া আছে 117, ঘোড়ার গতে আমাদেরকে দেওয়া আছে 123। এখন এই সংখ্যাগুলো মধ্যে কোনটা মৌলিক সংখ্যা, এইটা আপনাকে বের করতে বলছে। দেখেন মৌলিক সংখ্যা বের করার কিছু সিস্টেম আছে, আমি আপনাদেরকে সিস্টেমগুলোকে দেখাই দিচ্ছি। দেখেন প্রথম কথা হচ্ছে আপনি 91কে আপনি কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন কিনা আপনাকে এটা চেক করবেন। যেমন দেখেন 7, 13, 91, 7 এবং 13 গুণ করলে 91 হয়, তার মানে বোঝা গেছে 91কে আপনি 7 এবং 13 দ্বারা ভাগ দিতে পারবেন, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, এটা একটা যৌগিক সংখ্যা। আমি এটাকে রাখতেছি, এবার আমরা এটাতে চেক করি। দেখেন এখানে আছে কি 7 আর 1 8 আর 1 9, মানে আপনি কি করবেন, দেখেন এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, আপনি কিভাবে বুঝবেন? দেখেন এই সংখ্যার যে মানগুলো আছে, যেমন 1 যোগ 1 যোগ 7,
এই যে এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, যেমন এই সংখ্যাগুলোর যোগফল কত, 7 আর 1 8, 8 আর 1 9, এই সংখ্যাগুলোর যোগফল কত 9, 9কে তো আপনি 3 দ্বারা ভাগ দিতে পারবেন। তার মানে এই যে পুরো 117 আছে এটা 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটাকে আপনি 3 দ্বারা ভাগ দিতে পারবেন। সামারিটা হচ্ছে কোনো সংখ্যার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। যেমন 117, এটাকে দেখে আপনি কি বুঝতে পারতেছেন নাকি 3 দ্বারা ভাগ যাবে কিনা? আপনি সহজে কিভাবে বের করবেন, আপনি কি করবেন, এই সংখ্যাগুলোকে যোগ করবেন। হ্যাঁ, 1 1 2, এই 2 এর সাথে 7 যোগ করলে 9, 9কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে ফাইন 117কেও 3 দ্বারা ভাগ যাবে। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার কি নিয়ম। ঠিক আছে, এখন আসেন 123কে 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা এটা চেক করব, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। দেখেন এখানে যোগ করেন 1 যোগ 2 যোগ 3, দেখেন 3 2 5 আর 1 6, তার মানে আমরা জানি 6কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে বোঝা গেছে এই যে 123কে আপনি 3 দ্বারা ভাগ দিতে পারবেন, 117কেও 3 দ্বারা ভাগ যাবে, 91কে আপনি 7 এবং 13 দ্বারা ভাগ দিতে পারতেছেন। আর এই 101কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তার মানে এই সংখ্যাটা কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, মানে এটা একটা কি মৌলিক সংখ্যা। ওকে, তাহলে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হইতে হলে আপনাকে ওই বিভাজ্যতার নিয়মটা শিখতে হবে। বিভাজ্যতার নিয়ম কি? প্রথম আসেন 1 নাম্বার পয়েন্ট 2, কোনো সংখ্যা 2 দ্বারা ভাগ যাইতে হলে সেটা জোড় সংখ্যা হইতে হবে। প্রত্যেকটা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, তাহলে কোনো সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে কিনা সেক্ষেত্রে আমরা বুঝবো কি ওই সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হইতে হবে। এরপর হচ্ছে 3, কোনো সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে কিনা, এটার ক্ষেত্রে আমরা দেখবো ওই সংখ্যার যোগফল, লিখে রাখেন ওই সংখ্যাটার যোগফল 3 দ্বারা ভাগ যায় কিনা। ওই সংখ্যাটার যোগফল 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে বুঝবেন যে সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। 4, 3 নাম্বার নিয়মে, 3 নাম্বার নিয়ম হচ্ছে 4 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যাবে কিনা। মনে রাখবেন সংখ্যাটার একক এবং দশক স্থানীয় অঙ্ক কত কত কি বলছিলাম, সংখ্যাটার একক ও দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটাও 4 দ্বারা ভাগ যাবে। কিভাবে আমি বুঝাই দিচ্ছি, মনে করেন 636, এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে কিনা। আপনি কি করবেন, একক এবং দশক অঙ্ক স্থানীয় অঙ্কটা চেক করবেন। দেখেন এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এই একক দশক, তার মানে একক আর দশক স্থানীয় অঙ্ক কত আছে 36, তো অবশ্যই 36কে 4 দ্বারা ভাগ যায়, তাহলে বোঝা গেছে এই 636কে আপনি 4 দ্বারা ভাগ দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আরেকটা যদি চেক করি, যেমন দেখেন আমি যদি এভাবে লিখি যে 783, বলুন তো এই সংখ্যাটা আপনি 4 দ্বারা ভাগ দিতে পারবেন কিনা, এটা আপনি একটু চেক করেন তো। দেখেন তো এটার একক এবং দশকের স্থানীয় অঙ্ক আছে 83, দেখেন তো 83কে কি 4 দ্বারা ভাগ যায়? অবশ্যই 83কে 4 দ্বারা ভাগ যায় না, তার মানে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে না। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারতেছি। আচ্ছা এখন এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা আপনি এটা চেক করবেন কিভাবে, আপনি কি করবেন এই সংখ্যাটাকে যোগ করে দিবেন, দেখেন আমরা যদি যোগ করি, দেখেন এই যে 7 3 10, 10 আর 1 18, এই যে 18কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 783কে আপনি 3 দ্বারা ভাগ দিতে পারবেন। ঠিক আছে, দেখছেন বুদ্ধি খাটাতে পারলে অঙ্কগুলো সহজ কত হচ্ছে এটা। ওকে, এরপরে আসেন আমরা 5 নিয়মটা শিখি। কোন সংখ্যা 5 দ্বারা ভাগ যাবে কিনা, 5 দ্বারা ভাগ যাবে কিনা এটা নির্ণয় করার সিস্টেম হচ্ছে শেষের সংখ্যাটা যদি 0 অথবা 5 হয় তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে, এটা আমরা সহজে জানি। আমরা এখান থেকে 9 নিয়মটা শিখতে পারি, 9, যে 9 দ্বারা কোনো সংখ্যা ভাগ যাবে কিনা, সেক্ষেত্রে ওই 3 নিয়মটাই ফলো হবে। ওই সংখ্যাটার যোগফল যদি 3, মানে যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। এইভাবে আপনি মৌলিক সংখ্যাটাকে পৃথক করতে পারবেন। আমি এখানে অনেক তথ্য দিয়ে দিচ্ছি, অনেকের হয়তো প্যাচ লেগে যাবে, তো আমি সামনে আগাচ্ছি, সামনে আগাইতে আমরা এই বিষয়টাকে আরো ক্লিয়ার করে বুঝবো আশা করা যায়। এবার আসেন আমরা 4 নাম্বার অঙ্কটাতে আসি। দেখেন 4 কি আছে, স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার সর্বোচ্চ উৎপাদক রয়েছে, মানে কোন সংখ্যাটার সর্বোচ্চ উৎপাদক আছে। সর্বোচ্চ উৎপাদক মানে কি, যেমন আপনার 4টা সংখ্যা আছে, প্রথম সংখ্যা আছে 88, আপনি 88কে উৎপাদকে বিশ্লেষণ করবেন। উৎপাদকে বিশ্লেষণ মানে ভাগ দিতে থাকবেন। দেখেন 488কে, এটা একটা জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা দিই 44, আবার 44কে 2 দ্বারা দিলে হবে 22, আবার আমরা 2 দ্বারা দিলে হবে 21, 21 দুগুণ 22, তার মানে এই সংখ্যাটা আমরা উৎপাদক কয়টা পাইছি, দেখেন 2 × 2 × 2 × 11, আমরা এই সংখ্যাটা 4টা উৎপাদক পাইছি, 4টা, দেখেন 1 2 3 4, 4টা উৎপাদক আছে। এরপরে আমাদের খ নাম্বারে যে অপশনটা আছে, যেমন খ এর মানটা দেখেন একটু কষ্ট করে, খতে আমাদের আছে 91, 91কে আমরা 91, এটাকে আমরা 7 দ্বারা দিতে পারি, 7 13 91, তার মানে দুইটা সংখ্যা 7 × 13, ওকে 7 × কি 13, দুইটা উৎপাদক পাইছি। এবার আমরা আসেন গরুর ঘরে আসি, আমাদের গরুর ঘর যে অপশনটা আছে সেটা হচ্ছে 95,
তো আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে ওই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যায়। আপনি এটাকে 5 দ্বারা ভাগ দেন, 5 19 কে 95। তাহলে এখানে উৎপাদক কয়টা পাইছে? 2টা, 5 × 19, কারণ 19 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এবার আমরা গোড়ার গতে আসি। আমাদের গোড়ার ঘর অপশানে আছে 99। এটাকে আমরা 3 দ্বারা দিতে পারি, 3 তিরিকা 9, 3 তিরিকা 9। এটাকে আমরা আবার 3 দ্বারা দিতে পারি, 3 11 33। তাহলে এখানে উৎপাদক হচ্ছে 3 × 3 × 11। এখন দেখেন তো এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ উৎপাদক কোথায় আছে? দেখেন এখানে উৎপাদক আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 4টা। তার মানে সর্বোচ্চ 4টা উৎপাদক আছে 88-এর ভিতরে। তাহলে আপনার সঠিক উত্তর হবে কি? 88। এই অঙ্কগুলো যদি পরীক্ষা আসে আপনাকে অবশ্যই এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, না হয় হচ্ছে আপনি ম্যাথটাকে সমাধান করতে পারবেন না এত সহজে। আপনাকে ফার্স্ট উৎপাদকে বিশ্লেষণ করে করে দেখতে হবে যে কোনটা আনসার হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন আমরা 5 নাম্বার ম্যাথটাতে আসি। 5, নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমাদের এখানে 4টা অপশান দিয়েছে, 5-এর ভিতরে 4টা অপশান আছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? কতে আছে 91, আমাদের অপশানগুলো আমি লিখি একটু। খতে আছে 59, গরুর গতে আছে 63, আপনার গোড়ার গতে আছে 87। দেখেন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা হচ্ছে মৌলিক সংখ্যা, মানে কোনটাকে আপনি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারেন না। চেক করেন। প্রথমে আপনি 3 দ্বারা চেক করবেন। দেখেন 5-এর সাথে 1 যোগ করলে 6, আমরা জানি 6কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে বোঝা গেছে এই 91টা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, আচ্ছা আমি এবার এই যে এটাকে চেক করি। দেখেন এই যে 6-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 9, 9কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে বোঝা গেছে 63কে 3 দ্বারা ভাগ যাবে, এটা মৌলিক সংখ্যা হবে না। এবার আসলে আমরা এটাকে চেক করি। দেখেন এই যে 8 যোগ 7, তাহলে 8-এর সাথে আমরা যদি 7 যোগ করি 15, 15কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও মৌলিক সংখ্যা হবে না। তাহলে 100% 59 মৌলিক সংখ্যা হবে। দেখছেন 3 দ্বারা বিভাজ্য যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনি যদি টেকনিকটা জানেন যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 4 দ্বারা নিয়ম কি, 5 দ্বারা নিয়ম কি, 2 দ্বারা নিয়ম কি, 9 দ্বারা নিয়ম কি, তাহলে আপনি পারবেন। ঠিক আছে, আর 7 আর 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা নাই, এই দুইটা আপনাকে একটু দেখতে হবে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আসেন আমরা মৌলিক সংখ্যা পাইলাম। এবার আসেন আমরা 6 নম্বর অঙ্কটাতে আসি। খুবই ভাইটাল একটা অঙ্ক হচ্ছে 6। ভালোভাবে 6 নম্বর অঙ্কটা বুঝেন। এই অঙ্কটা পরীক্ষাতে এখন পর্যন্ত অনেকবার ঘুরে ফিরে আসছে। আমরা এটার বেসিক এবং শর্টকাট দুইটি আজকে শিখবো। অঙ্ক নাম্বার 6, স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন আপনারা যে একটি বাঁশের 4 ভাগের 1 অংশ কাদায়, 5 ভাগের 3 অংশ পানিতে এবং 3 মিটার পানির উপরে আছে, তাহলে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? এটা আপনারা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাবেন। মনে করেন এই হচ্ছে একটা বাঁশ, ওকে। এই বাঁশটার ভিতরে তারা বলে দিছে যে এই যে এই অংশটুকু কাদায় আছে, এই অংশটুকু কিসে আছে? কাদায় আছে। তাহলে দেখেন বাঁশটির কাদায় আছে, এই অংশটুকু হচ্ছে 4 ভাগের 1 অংশ কাদায় আছে। পরে তারা বলতেছে যে 5 ভাগের 3 অংশ পানিতে, তার মানে এই যে এটা হচ্ছে পানি। মনে করেন এই অংশটুকু পানিতে আছে, এই যে এটা পানি, এটা কাদা না, এটা পানি। এই পানিতে আছে কত অংশ? দেখেন 5 ভাগের কি 3 অংশ, ওকে। পানির অংশ হচ্ছে 5 ভাগের 3 অংশ। এই বাকি যে অংশটা আছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই অংশটা আছে পানির উপরে, উপরে আছে। এখন সে এই অংশটার মান দিয়ে দিচ্ছে 3। ঠিক আছে, এখানে তো টোটালি এই অংশটা হচ্ছে কাদায়, অংশটা হচ্ছে পানিতে, তাহলে এই অংশটা পানির উপরে আছে। এখন আমার কাজ হচ্ছে আমি এই সম্পূর্ণ বাঁশটা থেকে যদি আমি এই এতটুকু অংশ যদি বিয়োগ দিয়ে দিই, দেখেন সম্পূর্ণ বাঁশটা থেকে আমি যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমি এই অংশটুকুর মান পাবো। ওকে, আমার কাছে কিন্তু চাইছে যে পানির উপরের অংশটুকুর উপরের অংশ যদি 3 হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটা কত, আমি সম্পূর্ণ বাঁশটা বের করবে। এখন বুঝেন আপনার কাছে যে অপশান আছে, আপনি অপশান ধরে অঙ্কটা করতে পারবেন। দেখেন আপনার প্রথম অপশানটা হচ্ছে কি, কতে আছে 20 মিটার। আপনি অপশান ধরে কীভাবে করবেন আমি এটা বুঝে দিচ্ছি। দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ধরে নিলেন যে আপনার প্রথম অপশানটা উত্তর, ওকে। তাহলে দেখেন এই 20 মিটারের ভিতরে দেখেন 4-এর 1 অংশ আছে কাদায়, তাহলে দেখেন আপনি যদি কাদার অংশটা বের করেন, এখন কাদাতে আছে কত? 20-এর কত অংশ? 4-এর 1 অংশ। মানে এই 20 মিটার তো হচ্ছে টোটাল বাঁশ, ধরে নিলাম সম্পূর্ণ বাঁশটা হচ্ছে 20 মিটার, অপশান দেখে করতেছি। এখন এটার ভিতরে কাদার অংশ কত? 4-এর 1 অংশ। তাহলে আপনি কাদার অংশটা বের করেন, আপনি কাটাকাটি দেন, 4 5 20, তার মানে 5 মিটারটা হচ্ছে কিসে? কাদায়। এবার আসেন এই এই এতটুকু অংশের মান হচ্ছে কত? 5। ফাইন, আমরা 5 পেয়ে গেলাম। এখন আমি এই অংশটুকুর মান বের করবো, যে এতটুকুই, যে এতটুকুই, যে এতটুকুর মান কত? 5 ভাগের 3। তাহলে এটাকে আমরা বলছি ফানিতে আছে, তাহলে আমি এবার লিখি যে ফানিতে আছে। দেখেন 20 ইন্টু ফানির অংশ কত? 5 ভাগের 3, ওকে ফাইন। ফানির অংশ 5 ভাগের 3, আমি কাটলাম 4, 3 × 12 মিটার। তার মানে দেখেন এই যে এতটুকু হচ্ছে কত মিটার? 12 মিটার। তাহলে দেখেন আমি এতটুকু পেলাম 12 মিটার। একবার এখান দিয়ে দেখেন তো যে প্রশ্নটার আনসার কোথায় যাচ্ছে। দেখেন
এই যে এই পুরো বাস কত দেখেন তো, পুরো বাসটা আমরা 20 মিটার ধরছি না, দেখেন তো এই অংশটুকু হয়েছে 5, এই অংশটুকু হয়েছে 12, তাহলে এই পুরো অংশের মান কত 17, এই অংশের মান 17, তাহলে এই অংশের মান 3। দেখেন পুরো বাস আপনি যদি 20 ধরেন তাহলে আপনি এই এতটুকুতে কত পাইছেন দেখেন তো, এখানে কতটুকু পাইছেন 5 আর 12 তাহলে 17। তার মানে দেখেন পুরোটা যদি 20 হয়, এ যদি 17 হয়, তাহলে এই অংশটুকুর মান কত 3। দেখেন তো এই যে অংশটুকুর মান প্রশ্নে 3 আছে না, আছে। তার মানে আপনি অপশন ধরি এই দুইটার মান বের করে যদি দেখেন যে বাকি অংশটুকুর মান উত্তরে যেটা দেওয়া আছে, মানে প্রশ্নের ভিতরে যে 3 মিটার দেওয়া আছে ওটা যদি মিলে যায়, তাহলে বুঝবেন যে আপনার ওই অপশনটাই কি হয়ে গেছে, সঠিক হয়ে গেছে। তাহলে আপনি অঙ্কটা খুব দ্রুত করতে পারবেন। এখন আসলে আমরা এটার বেসিকটাকে একটু শিখে দিই, যে এটাকে আমরা যদি বেসিক নিয়মে করি তাহলে আমাদের কাজ কি। প্রথম হচ্ছে আমরা কাদার অংশ আর পানির অংশটাকে যোগ করে দিব। তাহলে আমরা আগে লিখব যে কাদায় ও পানিতে আছে, ঠিক আছে, কাদায় ও কি পানিতে আছে। তাহলে এটার বেসিকটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই কাদার অংশ আর পানির অংশটা যোগ করব। তাহলে দেখেন কাদাতে আছে 4/1 যোগ পানির অংশটা হচ্ছে 5/3। ওকে, আমরা লসাগু করব। দেখেন 4 আর 5 এর লসাগু অবশ্যই 20, আমরা এই যে 20 দিলাম। কিভাবে 20 হয়েছে দেখেন, 4 আর 5 গুণ করলে 20 হবে। দেখেন সিস্টেমটা হচ্ছে আপনি এই লসাগুকে আপনি হর দ্বারা ভাগ করবেন, মানে 20 কে আপনি 4 দ্বারা ভাগ করলে হবে 5, 5 এটা যে উপরের 1 এর সাথে গুণ হবে 5 1 এ 5 প্লাস। এবার হচ্ছে দেখেন এই 20 কে আপনি 5 দ্বারা ভাগ করবেন তাহলে হবে 4, 4 এটা যে উপরে 3 এর সাথে গুণ করলে হবে এই 3 4 12। ওকে, তাহলে 20 ভাগের এখানে হচ্ছে কত 17। তার মানে কাদায় এবং পানিতে আছে 20-এর 17 অংশ, কাদায় এবং পানিতে আছে 20-এর 17 অংশ। তাহলে এবার আমরা পানির উপরেটা বের করব। এবার আমরা লিখব যে পানির উপরে আছে, পানির কি উপরে আছে, পানির উপরে আছে। এটা খুবই সহজ, একটা জিনিস চিন্তা করেন, 20/17 অংশ যদি কাদায় এবং পানিতে থাকে বলেন তো, তাহলে বাকি 20/3 অংশ কোথায় আছে, অবশ্যই পানির উপরে আছে। মানে একটা জিনিস সহজ কথা হচ্ছে, মনে করেন যে 10-এর এই 6 অংশ আছে, 10-এর মনে করেন যে 7 অংশ আছে কাদায় এবং পানিতে, তাহলে 10-এর ভিতরে যদি 7 অংশ চলে যায় তাহলে আর 10-এর ভিতরে কয় অংশ থাকে বলেন তো, 10-এর ভিতরে 3 অংশ থাকে। ঠিক এখানে বিষয়টা হচ্ছে এরকম যে 20-এর ভিতরে 17 অংশ যদি কাদা আর পানি নিয়ে যায়, তাহলে 20-এর ভিতরে বাকি 3 অংশ কোথায় থাকবে, অবশ্যই পানির উপরে আছে। তার মানে দেখেন এই 20/3 অংশের মান দেওয়া আছে কত 3 মিটার। তাহলে আমরা এবার লিখতে পারি যে সুতরাং 20/3 এই যে 3 অংশ সমান সমান কত মিটার, 3 মিটার, কারণ এই অংশটা পানির উপরে আছে আর এই অংশের মান হচ্ছে 3 মিটার। তাহলে পুরো বাস হচ্ছে কয় অংশ, 1 অংশ, আমরা পুরো সম্পূর্ণ বাস ধরে নিলাম 1 অংশ। তাহলে সুতরাং 1 অংশ সমান 3 ইন্টু এই যে 3/, কত 20। ওকে, এটা দেখেন এখানে 20/3 আছে, এখানে আছে 3/20 হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে 1 অংশ মানে বেশি অংশ, পুরো বাস, তাহলে বেশি, বেশি হলে গুণ। তো এটা এই দিক থেকে ওইদিকে গেলে তো ভাগ হওয়ার কথা, যেহেতু গুণ হয়েছে তার মানে এটা উল্টে গেছে। এই যে 3 এ 3 কাটলাম, তাহলে উত্তর হবে কত 20 মিটার। এই দেখছেন আপনার 20 মিটার বের হয়ে গেছে। এভাবে আপনি বের করতে পারেন বেসিক নিয়মে, আর না হয় আপনি অপশান ধরে করতে পারেন। অপশান ধরে যেভাবে দেখা দিচ্ছে ওইভাবে আপনি চাইলে কি করতে পারবেন। আচ্ছা, আমাদের এই 6 নম্বরের অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা 7 নম্বর নিয়মে ঢুকি। যে আমরা 7 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখেন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। ঠিক আছে, দেখেন এখানে আপনাকে কি বলছে দেখেন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাকে 9 দ্বারা লেখা হয়। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 1 এবং 0 দ্বারা লেখা হয়, বৃহত্তম সংখ্যাকে লেখা হয় 9 দ্বারা। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 1 দিয়ে আপনি 0 5টা দিতে হবে। ওকে, এই যে দেখেন 1 2 3 4 5 6, এই যে 6টা অঙ্ক, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম। আপনাকে যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আপনি 1 দিয়ে 0 3টা দিবেন, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আপনাকে যদি বলে এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আপনি 1 দিয়ে 0 2টা দিবেন, এটা হচ্ছে 3 অঙ্কের, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম। ওকে, তাহলে আপনার কাছে প্রশ্ন এখানে কি চাইছে দেখেন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা 1 দিয়ে 0 5টা। এটার বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত, বৃহত্তম সংখ্যা লেখা 9 দ্বারা, কয়টা 9, 4টা 9, এই যে 4টা 9, এটার অন্তর মানে বিয়োগফল চাইছে, এই দুইটার বিয়োগফল কত। ওকে, দেখেন 0 থেকে 9 বিয়োগ যায় না, তাহলে আপনি এই যে 1 এটা থেকে 9 এটা এখানে আনতে হবে, তাহলে 10, 10 থেকে 1 বাদ দিলে কত হবে, 9 বাদ দিলে কত হবে 1। আবার এখানে দেখেন এটাও তো 9, 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 9 বাদ দিলে 0, এখানে হবে 9। আশা করি এই বিয়োগটা আপনাদেরকে বোঝানোর কিছু নেই,
বিয়োগটা আপনারা অবশ্যই পারবেন। এখান থেকে আপনারা শুধু এটা বুঝবেন যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে আমি লিখছি, শুধু এটা বুঝলে হয়ে গেল। ওকে, এবার আসলে আমরা 8 নাম্বার ম্যাথটাকে বুঝাচ্ছি, যে 8টা সমাধান করতেছি। অঙ্ক নাম্বার 8-এ আসেন। দেখেন 8-এ বলছে কি যে নিচের কোনটি বৃহত্তম। এখানে অপশানগুলোর দিকে একটু তাকান। প্রথম অপশানটা আছে 0.3। ওকে ফাইন। আমাদের খ নাম্বার অপশানটা আছে 3/1। গ নাম্বার অপশানটা আছে √/0.3, √/0.3। আচ্ছা, গোড়ার গ অপশানে আমাদের আছে 2/5। এই তিনটার মধ্যে বৃহত্তম কোনটা, বৃহত্তম মানে সব থেকে বড় কোনটা, আপনাকে এটা বাইর করতে হবে। দেখেন এটা নিয়ে তো কোনো কথা নাই, 0.3 এটা মানে হয়েছে 0.3। এখন আমরা এটাকে ভাগ দিয়ে দেখি যে এটা কত হয়। 1/3 মানে হচ্ছে, ধরেন আমি এটাকে যদি ভাগ দিই 1/3, আমি যদি এটাকে যদি ভাগ দিই দেখেন কি হয়। দেখেন আমরা এটাকে ভাগ দিলে দেখেন আপনি তো এই 1কে 3 দ্বারা ভাগ দিতে পারবেন না, তখন আপনি এখানে দশমিক দিয়ে একটা জিরো নিয়ে আসেন, দশমিক দিয়ে একটা জিরো নিয়ে আসেন, তাহলে ভাগ দিলে হবে 3 3 9। এই যে 9, আবার 1 নামালাম, দশমিকের জন্য 0, 3 3 9। আপনি যতবারে ভাগ দিবেন 1কে 3 দ্বারা ভাগ করলে 0.33 আসবে। তার মানে আপনার এই ক্ষয়ের উত্তর হবে 0.33। দেখেন 0.3 থেকে 0.33 বড়, তার মানে এটা এখন বাদ হয়ে যাবে। এরপর আমরা আসি এই যে গরুর গ নিয়ে কথা বলে। গরুর গটা আছে √/3। এটা মানে হচ্ছে বর্গমূল। কোনো সংখ্যার উপরে রুট দেওয়া মানে হচ্ছে কি করা, ওই সংখ্যাটাকে বর্গমূল করা, মানে ওটাকে আপনি বর্গমূল করবেন। এখন বর্গমূলের নিয়মটা কি এটা আমরা অনেকে জানি না। এখন আমি এই সংখ্যাটাকে যদি বর্গমূল করি, বর্গমূল বের করার সিস্টেম হচ্ছে এটা, যে 0.3-এর বর্গমূল করব আমরা। দেখেন বর্গমূল করার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে এই সংখ্যাটাকে জোড়া করতে হবে। এই সংখ্যাটাকে কি করতে হবে, জোড়া করার জন্য আমি একটা 0 দিব, 0 দিয়ে জোড়া দিলাম। এখন দেখেন এখানে আছে কত, 30। তাহলে আমি 30কে ভাগ দিতে পারি 5 দ্বারা, যে 5 5 কত 25, নিচে 5 নামাইলাম। ঠিক আছে, তার মানে দেখেন আমার এখানে দশমিক হবে, কারণ এই যে দশমিকের জন্য একটা দশমিক দিতে হবে। বাকি ভাগ আপনার দেওয়ার দরকার না, আপনি বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আপনি দশমিকের পরে প্রথম সংখ্যাটা হইলে হয়ে গেল। তাহলে আমাদের দেখেন ক নাম্বার অপশানে আমরা পাইছি 0.3, খ নাম্বারে আমরা পাইছি 0.33, গ নাম্বার অপশানে আমরা পাইছি 0.5। এখন অনেকে প্রশ্ন করবেন যে স্যার আমরা তো 6 দ্বারা দিতে পারতাম, 5 6 30, 6 দ্বারা দিলে তো 30 মিলে যেত। দেখেন বর্গমূল বের করার সিস্টেম হচ্ছে আপনি এমন সংখ্যা দ্বারা দিতে হবে, ওই সংখ্যাটাকে গুণ দিতে হবে। যেমন আপনি যদি 6 দ্বারা ভাগ দেন, তাহলে আপনি 6-এর সাথে 6 গুণ দিতে হবে, 6 6 36 হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি 4 দ্বারা দেন, 4-এর সাথে 4 গুণ দিতে হবে, 4 4 16। এই জন্য আমি 5 দ্বারা দিছি, 5 5 25 লিখছি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে বর্গমূলের সিস্টেম। তাহলে এখানে এই যে বাক্সের যে 5 থাকে সেটার দিকে তাকানোর দরকার, আপনার দশমিকের পরে প্রথম ঘরটা দরকার। তাহলে আমাদের দশমিকের পরে প্রথম ঘরে কত আসছে, 5। আচ্ছা, এবার আসলে আমরা এই গোড়ার গটা চেক করব। দেখেন গোড়ার গ বের করতে হলে দেখেন আমাদের প্রথম অপশানের দিকে তাকান। আপনি 2কে 5 দ্বারা ভাগ দিতে পারবেন না, আপনি দশমিক দিন 0 নিয়ে আসেন, তাহলে 4 5 20। আপনার প্রথমে কত আসছে 0.4, তাহলে আমাদের গোড়ার গড় উত্তর আসছে 0.4। বলেন তো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত, এটা না 0.5 না সব থেকে বড় 0.5। তাহলে আপনার অপশান মানে গরুর গটা হচ্ছে কি আনসার, যে 0.5 আনসার। এটা করতে হলে আপনাকে কিন্তু শর্টকাটে আপনি করতে পারবেন না, আপনাকে বেসিকটা বুঝতে হবে। ঠিক আছে, যে আমি কিভাবে ভাগ দিছি এটা বেসিক বুঝতে হবে। আমি বুঝতে পারতেছি যে আপনাদের মধ্যে অনেকে হয়তো বর্গমূলের নিয়মটা বুঝতে পারতেছেন না। বর্গমূল জিনিসটা কিভাবে বের করবেন আমি আবার আপনাকে দেখাচ্ছি। যেমন দেখেন আপনাকে যদি বলে √/9 এর বর্গমূল কত, দেখেন √/9 মানে আপনি যদি 9-এর উপর রুট দেন তাহলে হচ্ছে 3, তার মানে 9-এর বর্গমূলটা হচ্ছে কত 3। বর্গমূল মানে 9-এর বর্গমূলটা হচ্ছে 3, তাহলে এই যে 9-এর উপর রুট দিলে কত আসবে 3 না। এখন মনে করেন আমি আপনাকে দিলাম যে আচ্ছা বলেন তো ফাইন √/10 সমান কত। আপনি এটাকে যদি বের করতে, এটা বের করার সিস্টেম হচ্ছে এটা, আপনি 10 দিবেন, এখানে ব্র্যাকেট দিবেন। ঠিক আছে, দাগ দিবেন, দাগ দিয়ে আপনি 10কে জোড়া, 10 জোড়ায় আছে, জোড়াইতে রাখলাম, মানে বর্গমূল হইতে হলে আপনাকে জোড়া দিয়ে করতে হবে। যদি জোড়া না থাকে আপনি দশমিক দিয়ে 0 আনতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্গমূলের সিস্টেম। এখন 10কে আপনি ভাগ দিতে পারবেন কত দ্বারা, অনেকে বলবেন 5 দ্বারা দিয়ে দিব, 5 2 10, মানে আপনি 5 আর 2 দিতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি 2 দ্বারা দেন তাহলে আপনাকে 2 গুণ 2 করতে হবে, 2 2 গুণে 4। আপনি যদি 3 দ্বারা দেন তাহলে আপনাকে 3 গুণ 3 মানে 3 3 9। তাহলে আপনাকে কত দ্বারা দিতে হবে, 3 দ্বারা, তাহলে এই 3 3 9, এই যে 1 আনবো, এরপরে দাগ দিব। ঠিক আছে, তার মানে এটা কত আসতেছে 3, 3-এর পরে সামথিং আসতে থাকবে, মানে আরও বেশি এবার সামথিং 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 আসতে থাকবে 3-এর পরে। তার মানে এটা হচ্ছে বর্গমূলের নিয়ম। এই জন্য আমি এখানে 5 আর 5 দিছি, 4 4 দিলে 16, 5 5 দিলে 5 5 25, 6 6 দিলে 6 6 36, এখানে আছে 30, 36 বেশি হয়ে যায়, জন্য আমি 5 দ্বারা দিছি। ঠিক আছে, আশা করি বেসিকটা বুঝতে পারছেন, আর বেশি কঠিন মনে হলে বাদ।
ঠিক আছে, করার দরকার নেই, যাদের মাথায় ঢুকছে তারা করে ফেলবে। আচ্ছা পরে আসি এবার। এরপরে আমরা সংখ্যাটা দেখি যে 9 নাম্বার, যে 7√3 কোন ধরনের সংখ্যা। দেখেন 9 নাম্বারে আমাদেরকে বলছে 7√3 এটা কি ধরনের সংখ্যা। এটা একটা মৌলিক সংখ্যা, মৌলিক না সরি, এটা একটা অমূলদ সংখ্যা। 7√3 একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন অনেকেই হয়তো প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি সেটা আমরা বুঝছি, তবে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি, এটা আপনাকে এখন বুঝতে হবে। যে মূলদ এবং অমূলদ কি এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মূলদ এবং অমূলদ কি, দেখেন মূলদ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাটার একটা শেষ আছে। আপনি যখন ক্যালকুলেটরে মান টিপবেন যে সংখ্যাটার একটা শেষ আছে এটাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, 1.5 একটা মূলদ সংখ্যা, 2.67 একটা মূলদ সংখ্যা। কিন্তু অনেকগুলো সংখ্যা আছে যেগুলোর কোনো শেষ নাই। যেমন আমরা অনেক সময় অনেকগুলো সংখ্যা দেখি যে ক্যালকুলেটারে যখন √2 টিপবেন, আপনি ক্যালকুলেটার √2 টিপ দিয়ে দেখেন, দেখবেন যে অসংখ্য সংখ্যা আছে যেটা ক্যালকুলেটারে শেষ নাই, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার আপনি ক্যালকুলেটারে √3 টিপবেন, দেখবেন যে এটা একটা অমূলদ সংখ্যা। আবার অনেক সময় এরকম হয় যে আমরা কোন একটা সংখ্যাকে যখন ভাগ দিই তখন এরকম আসে 2.3692334, অসংখ্য সংখ্যা আসে, মানে যেটা ক্যালকুলেশন করলে শেষ হয় না, মানে আপনি ভাগফল বের করতে পারবেন না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, তার মানে দেখেন এই যে 7√3 এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। দেখেন √3 মনে রাখবেন, রুটের ভিতরে বর্গ সংখ্যা ব্যতীত, কি বলছি, রুটের ভিতরে বর্গ সংখ্যা ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা থাকে এটা মাস্ট অমূলদ সংখ্যা হবে। কি বলছি, রুটের ভিতরে বর্গ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি থাকে এটা মাস্ট অমূলদ সংখ্যা হবে। এখন দেখেন তো 4 কি বর্গ সংখ্যা কিনে, আমরা তো বর্গ সংখ্যা জানি, বর্গ সংখ্যা হচ্ছে 4, তারপর হচ্ছে 16, 9, 25, ঠিক আছে, 36, 49, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। রুটের ভিতরে এই বর্গ সংখ্যা ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা থাকে এটা অমূলদ সংখ্যা হবে। দেখেন তো এখানে রুটের ভিতরে যে √3 আছে এটা তো বর্গ সংখ্যা না, তার মানে এটা মাস্ট একটা অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে মূলদ এবং অমূলদ সংখ্যা কি। এখন আসলে আমরা এরপরে, আমি একটু পানি খেয়ে নিই, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা এবার আমরা আসি, 10টা প্রশ্ন করতে আমাদের অলমোস্ট 30 মিনিটের মতো হয়ে গেছে। এই ভিডিওটা অনেক বড় হবে কারণ এখানে বেসিক অনেক কিছু বোঝার আছে। আমরা এবার 10 নাম্বার প্রশ্নটাতে আসি। 10 নাম্বার প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আছে কি, দেখেন নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক। এখানে আরেকটা প্রশ্ন আসছে সহমৌলিক কি। দেখেন সহমৌলিক জিনিসটা হচ্ছে দুইটা সংখ্যার উৎপাদক যদি না মিলে এটাকে আমরা সহমৌলিক বলি। এটা বেসিক কি বুঝেন, মনে করেন আমি নিলাম 4 এবং 6, দেখেন 4কে আপনি যদি ভাগ করেন আপনি পাবেন 2 গুণ 2, আপনি যদি 6কে ভাগ করেন আপনি পাবেন 2 গুণ 3। তার মানে দেখেন এই যে এখানে একটা উৎপাদক মিলে গেছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তার মানে এটা হচ্ছে সহযৌগিক। কিন্তু আমরা যদি লিখি যে 5 আর 7, দেখেন 5কে আপনি ভাগ দিতে পারবেন 1 গুণ 5, 7কে আপনি ভাগ দিতে পারবেন 1 গুণ 7। দেখেন এক ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা না মিলে তাহলে সেটা হচ্ছে সহমৌলিক। দেখেন এখানে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা কি মিলছে, মিলে নাই, তার মানে এইটাই হচ্ছে সহমৌলিক। তাহলে উৎপাদক যদি না মিলে এটাকে আমরা বলি সহমৌলিক, আর উৎপাদক যদি এরকম মিলে যায় এটাকে বলা হয় সহযৌগিক। তাহলে এখানে দেখেন আপনার অপশনগুলোর দিকে যদি তাকান, দেখেন এখানে আনসারটা হচ্ছে ঘোড়ার গ। এই যে ঘোড়ার গ হচ্ছে দেখেন 12 আর 17। আপনি যদি 12কে যদি ভাগ দেন, দেখেন 12টা হবে এরকম যে 3 গুণ 4, আপনি আবার যদি ভাগ দেন 3 ইন্টু এই যে 4কে ভাগ দিতে পারবেন 2 ইন্টু 2, 17 একটা মৌলিক সংখ্যা, 17কে আপনি ভাগ দিতে পারবেন 1 এবং 17 দ্বারা। দেখেন তো কোন উৎপাদককে মিলছে, মিলে নাই, এই জন্য এটা হচ্ছে একটা কি সহমৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এরপরে আসেন আমরা 11 নম্বর প্রশ্নটাতে আসি, অঙ্ক নাম্বার 11তে। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এক একটা প্রশ্নের ধাপটা এক এক রকম। কি আছে দেখেন 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা বিদ্যমান, মানে 1 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা। দেখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার একটা সূত্র আছে, সূত্র মানে হচ্ছে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি আমরা এই শর্টকাটটা সবাই জানি যে 4 4 2 2, তারপর হচ্ছে আপনার 3 2 2 3 2 1। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, মানে এই যে 4 4 মানে 10 20 30 40 50 60 70 80 90 100, ঠিক আছে, মানে 1 থেকে 10 পর্যন্ত 4টা,
10 থেকে 20 পর্যন্ত 4টা, এরপরে 2টা, এরপরে 2টা। এখন আপনি এটা যদি মুখস্থ করে রাখবেন কিভাবে, আপনি এটাকে জাস্ট একটা কি বলে মানে ফোন নাম্বার, মোবাইল নাম্বারের মতো মুখস্থ করে রাখবেন যে 4422 3222 321, কি 4422 322 321। ওকে, এটা আপনি মুখস্থ করবেন, তাহলে আপনি এখান থেকে প্রশ্ন আনসার করতে পারবেন। এখন আপনার কাছে চাইছি কি 1 থেকে 40, তাহলে দেখেন এই প্রথম 10, এরপরে 10, 20, 30, 40, তার মানে 40টির ভিতরে কত আছে, 4 4 8 9 10 11 12, এই 12টা হচ্ছে 1 থেকে 40-এর ভিতরে প্রথম 4টা মৌলিক সংখ্যা। এখন আপনাকে প্রশ্ন এমনও করতে পারে, আচ্ছা বলেন তো, আপনাকে যদি প্রশ্ন বলেন তো 50 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কত, 50 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কত, তাহলে আপনি এখানে চলে আসেন, দেখেন 10 20 30 40 50, তাহলে 50-এ আছে কয়টা, 3টা, ওকে ফাইন। তারপরে 60-এ আছে 3টা, 70-এ আছে 2টা, তাহলে 3 এ 2 এ 5, 5 এ 2 এ 7, তার মানে এটা উত্তর হবে 60টি। 50 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 60টা। একেবারে সিম্পল না বলেন? এখন আপনি এই সিম্পল জিনিসটা পারতে হলে আপনাকে এই ফোন নাম্বারটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আপনাকে যত থেকে যত মৌলিক সংখ্যা বলবে আপনি বের করে ফেলতে পারবেন, আশা করা যায়। এরপর আসেন আমরা অঙ্ক নাম্বার 12-তে আসি। 12 নম্বর ভাইটাল একটা প্রশ্ন, আপনার স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন, কি আছে দেখেন, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত। এটার একটা সুপার শর্টকাট আছে, একটা সুপার শর্টকাট আছে। দেখেন এই যে একটা সংখ্যা যত বড় তত ছোট, এরকম যদি যত তত থাকে, আপনি সংখ্যা দুইটাকে যোগ করে দিবেন। আপনি কি করবেন, এই দুইটা সংখ্যাকে যোগ করে দিবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। 820 এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। দেখেন খুবই সিম্পল একটা কথা, যে একটা সংখ্যা মানে যত বড় 820 থেকে তত ছোট, যদি এরকম প্রশ্ন থাকে, যত তত বলি আর কি, যত তত নিয়ে যদি প্রশ্ন থাকে, আপনি ওই যে দুইটা সংখ্যা আছে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। এখন আসেন আমরা এটাকে যোগ করে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের মানটা কি চলে আসবে। তো এই সকল আসলে এই যোগ বিয়োগ গুণ ভাগ যে মানগুলো আছে, এগুলো আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি যদি যোগ করে যদি 2 দ্বারা ভাগ করেন, এটা মান আসবে 735 হবে, ঠিক আছে। এখন আসেন এটার বেসিকটা কি, মানে এটা মূলত কি বুঝেছে। দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, প্রশ্ন বলছে যে একটা সংখ্যা 650 থেকে যত বড়, তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে এক্স, মানে আমি ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে এক্স। এখন দেখেন প্রশ্নের মধ্যে কি বলছে, যে একটা সংখ্যা 650 থেকে যত বড়, মানে এই যে সংখ্যাটা, এই যে এক্স সংখ্যাটা, এটা 650 থেকে মানে যত বড়, তাহলে এখানে বড় কোনটা, এক্স। যে সংখ্যাটা 650 থেকে যত বড়, সংখ্যাটা 650 থেকে যত বড়, ওই 820 থেকে তত ছোট, মানে 820 থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখানে বড় কোনটা, এক্সটা বড়, সংখ্যাটা বড়, আর ওইদিকে বড় কোনটা, 820টা বড়। তাহলে এই দুইটা মান সমান হবে। এখন আপনি যদি কাজ করেন, দেখেন এই যে এক্স এর মান বের করবে এক্স, এদিকে এক্সটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস এক্স সমান সমান, দেখেন এই যে 820, এই যে এটা মাইনাস আছে, এদিকে হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি যোগ করি, দেখেন কি আসে, এই যে এক্স এক্সে যোগ করলে 2x সমান সমান, এখানে আমরা যদি লিখি যে 820 প্লাস হচ্ছে 650, এক্স এর মান আমরা যদি বের করি এক্স সমান সমান, তাহলে আমরা লিখতে পারি না যে এই যে 820 যোগ 650/2। দেখেন আপনার এই যে শর্টকাটটা চলে আসছে না, এই শর্টকাটটার উৎপত্তিটা হয়েছে মূলত এই বেসিকটা থেকে। মানে আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আপনি যখন একটা ম্যাথের বেসিকটা জানবেন, তখন আপনি শর্টকাটটা নিজে তৈরি করতে পারবেন। এখন এই আমাদের ক্ষেত্রে এখন হয় কি, আমরা যেসব টিচাররা আমরা শর্টকাট শিখাতে পারি, আমরা মনে করি ওই টিচার একেবারে মানে কি বলে, মানে গুরু, আমাদের সবার গুরু আর কি, যে টিচারের বই আছে, যে টিচার অনেক বেশি পপুলার, যে টিচার মানে শর্টকাট শিখাতে পারে অনেক বেশি পপুলার। এই জন্য আমি যখন কোনো একটা ম্যাথের শর্টকাট শিখাই, তখন আমি চেষ্টা করি ওই শর্টকাটটার বেসিকটা জানার জন্য। এখন এই ম্যাথটার আপনি যখন শর্টকাটটা বেসিকটা জানবেন, তখন কিন্তু আপনি বুঝবেন এই শর্টকাটের উৎপত্তি মূলত ওই বেসিকটা থেকে হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। আসলে আমরা আরও সামনে আগাই, আমরা এবার 13 নম্বর প্রশ্নটাতে আসি। 13 দেখেন 13 তো বলছে কি, 13 তো প্রশ্নটা দেখেন কি আছে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3 9 মানে 3 5 এবং 9 দ্বারা ভাগ করলে ভাগশেষকে 2 হবে। এগুলো তো খুবই সিম্পল প্রশ্ন। এখানে বলছে যে কোন সংখ্যাকে আপনি 3 5 এবং কি 9 দ্বারা ভাগ করলে আপনি ভাগশেষটা 2 পাবেন। তাহলে আপনার কাছে এখানে অপশানে যে অপশানগুলো আছে, আপনি দেখেন প্রথম মানে যে অপশানটা আনসার আর কি, আমি এটা ধরতেছি যেহেতু ভিডিওটা বড় হচ্ছে। দেখেন আপনি কি করবেন, এই 47 প্রত্যেকটা অপশানকে আপনি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ দিবেন। যখন আপনি 47 যদি 3 দ্বারা ভাগ দেন, দেখেন কি হয়, দেখেন 3 1 3 1 7, তাহলে 3 5 15,
দেখেন ভাগশেষ কত 2 আছে না, দেখেন এবার 47কে আপনি 5 দ্বারা ভাগ দেন, 5 দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে আমরা জানি 47কে 5 দ্বারা 5 নং 45, দেখেন 2 আছে। এবার আসেন আপনি 47কে আপনি কত দ্বারা ভাগ দিতে বলছেন, 9 দ্বারা, 9 দ্বারা দেন 9, তাহলে 9 দ্বারা দিলে আপনি 5 নং 45, 5 দ্বারা 5 দিলে 45, তাহলে 2। দেখেন 47কে আপনি যদি তিনটা সংখ্যা দ্বারা যদি ভাগ দিয়ে দেন তাহলে আপনার ভাগশেষ 2 থাকবে। এগুলো আপনি অপশন দেখে করে ফেলবেন, ঠিক আছে, অপশন দেখে আপনি করে ফেলবেন। আর এখন এটা বেসিকটা কি বুঝেন, বেসিকটা হচ্ছে আপনাকে এখানে প্রশ্নের ভিতরে যে যে মানে মানগুলো দিবে, যেমন এখানে কত কত আছে যে 3 5 9, আপনি কি করবেন এই সংখ্যাগুলোকে আপনি যদি বলে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, তখন আপনি কি করবেন এগুলো লসাগু বের করবেন। কোন ক্ষুদ্রতম বললে লসাগু, তাহলে আপনি দেখেন এটা লসাগু কি হবে, 3 দ্বারা ভাগ যাবে, 3 একে 3, 5 এর 5, 3 তিরিকা 9, আর ভাগ যায় না, তাহলে লসাগু হবে 3 গুণ 5 গুণ 3, তাহলে দেখেন 3 5 15, 3 15 45, ওই 45-এর সাথে যেটা ভাগশেষ সেটা যোগ করে দিলে হবে 47, এই 47 হবে উত্তর। এটা হচ্ছে অঙ্কটার কি বেসিক, ঠিক আছে। এখানে যে লসাগুগুলো বের করবেন এটার সাথে আপনি ওই যে ভাগশেষটা দিবে সেটা যোগ করলে আপনার আনসারটা বের হয়ে আসবে, ঠিক আছে। এবার আসলে আমরা 15 নম্বর ম্যাটটাকে সমাধান করব। দেখেন 15 নম্বর ম্যাটটা বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখেন 15তে আমাদের আছে নিচের কোনটি মূলদ সংখ্যা। অপশান কতে আছে √2, অপশান খতে আছে √8, তারপরে অপশান গরুর গ যেটা সেখানে আছে আবার √9, তারপরে অপশান ঘোড়ার গ যেটা সেখানে আছে আবার √8। আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা, আমরা বলছিলাম মূলদ সংখ্যা মানে হচ্ছে যেটা শেষ আছে, দশমিকের পরে যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো এইটা একটা অমূলদ সংখ্যা, কারণ এই রুটের ক্ষেত্রে আমি একটা সিস্টেম আপনাদেরকে বলছিলাম যে শুধু সিঙ্গেল রুটের ভিতরে যদি কোনো বর্গ সংখ্যা না হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে। তো দুইটা একটা বর্গ সংখ্যা নয়, এটা একটা অমূলদ। এখন দেখেন এখানে রুটের ভিতরে আবার কি আছে, 8 আছে। এখন অনেকে দেখে বলবেন এটা একটা অমূলদ, কারণ 8 তো বর্গ সংখ্যা নয়, যেহেতু রুট আছে। সেটা হচ্ছে সিঙ্গেল রুটের ভিতরে, এইটা হচ্ছে সিঙ্গেল রুট। এখন এই রুটের ভিতরে যদি আবার কিছু একটা লিখে দেয় তাহলে আবার সিস্টেমটা গোলাই যাবে। তখন আমি এটাকে মান বের করবো। দেখেন আমি কিভাবে করতেছি খেয়াল করেন, এই যে কিউব দিলাম, এই যে 8 পরিবর্তে আমরা লিখতে পারি 2 কিউব, 2 কিউব, কারণ 2 কিউব মানে 2 কয়টা, 2 কিউব মানে 2 কয়টা, 3টা না, 2 × 2 × 2 না, 2 3টা গুণ করলে তো 8 হবে। তাহলে আপনি 8 পরিবর্তে 2 কিউব লিখতে পারেন না। এখন এই যে এই কিউবটার এই কিউবটা কাটা চলে যাবে, তাহলে হবে কত 2। তার মানে দেখছেন এই অপশানটা শেষ হয়ে গেছে, 2 বের হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। ওকে, এখন এই জিনিসটা আবার অনেকের মাথায় ঢুকবে না, এটা হচ্ছে সূচকের নিয়ম। আমরা যখন বীজগণিত শিখব তখন আমরা বীজগণিত করে যে সূচক এবং লগারিদমে গেলে তখন আমরা শিখব। আপনি জাস্ট এটা বুঝে রাখেন যে ভিতরের কিউব আর এই যে এই কিউবটার মধ্যে কাটাকাটি যায়, যদি মিলে যায় তখন কাটাকাটি যাবে। দেখেন তো এবার আমরা এখানে আসি, এই যে এই জায়গাটায় আসি। দেখেন এখানে আমরা কি করতে পারি, যে 3 দিলাম, এই যে 9-এর পরিবর্তে আমরা দিতে পারি কি 3 স্কয়ার। দেখেন তো এই যে এইটার এটা কি কাটাকাটি যায়, দেখেন তো এখানে আছে 3 এখানে আছে 2, কাটাকাটি যায় না, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা কি অমূলদ, কাটাকাটি না গেলে এটা অমূলদ হয়ে যাবে। এখন এখানে আসেন, এই যে 2 দিলাম, এই যে 8 মানে হচ্ছে কি 2 কিউব। দেখেন তো এখানে আছে 2 এখানে আছে 3, দেখেন তো কাটতে পারবেন, কাটতে পারবেন না, মিললে কাটতে পারবেন, নইলে কাটতে পারবেন না। যদি না কাটতে পারেন তখন সেটা হবে অমূলদ। তার মানে এই অপশন খ এটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আসেন 16 নাম্বার, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটা। এটা ওই যে সূত্রটা দিয়ে মুখস্থ রাখবেন। 11 নম্বর প্রশ্ন দেখাইছিলাম যে 4 4 2 2 3 2 2 3 2 1, এটা মুখস্থ করবেন। এটা মুখস্থ করলে আপনারা কি পারবেন আশা করা যায়। 17 নম্বর ভাইটাল একটা প্রশ্ন, 17 নম্বর ভাইটাল একটা প্রশ্ন। এখানে 4টা অপশন দেওয়া আছে, দেখেন আপনি বুঝেন ভালোভাবে। প্রথমে আছে 4/3 কমা, পরে দেওয়া আছে 5/2, এরপরে দেওয়া আছে 6/1, এরপরে দেওয়া আছে আপনার 8/5। এই যে 4টা অপশন প্রশ্ন তুলে দিয়ে আপনাকে বলছে কোনটি বৃহত্তম, বৃহত্তম মানে কোনটা বড়। এটা বের করতে হলে একটু কঠিন আছে, মানে আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। দেখেন এই 4টা সংখ্যার মধ্যে কোনটা বড়, এখন আপনি স্বাভাবিকভাবে দেখে কিন্তু বুঝতে পারবেন না কোনটা বড়। আপনাকে কি করবেন, আমি সিস্টেম দেখা দিচ্ছি, আপনি কি করবেন বুঝেন। এই প্রথম জোড়া নিয়ে কাজ করবেন। দেখেন বুঝেন ভালোভাবে, প্রথম জোড়ার এই উপরেরটা নিচেরটা গুণ দিবেন। 3 5 কত 15, তাহলে এই যে নিচে লিখবেন 15। ওকে, এই যে এইটা আর এটা গুণ দিবেন, 4 2 কত 8, তাহলে এখানে বড় কত 15 বড়। তাহলে দেখেন প্রথমটা যদি বড় হয় তাহলে বুঝবেন যে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 4/3। তাহলে আপনি প্রথম দুইটার মধ্যে বড়টা পেয়ে গেছেন 4/3। কিভাবে করছি, উপরেরটা নিচেরটা গুণ দিবেন, 3 5 15, 4 আর 2 গুণ করলে 4 2 8। ওকে, তার মানে প্রথমটা যেটা বড় হবে বুঝবেন যে ওই দুইটা ভগ্নাংশের মধ্যে
ওইটাই বড়। তাহলে এই দুইটার মধ্যে বড়টা হচ্ছে 4/3 লিখলাম। এবার আসলে আমরা এই দুইটার মধ্যে বড়টা বের করি। কিভাবে করব দেখেন, 1 আর 8 গুণ করবো, 8 1 8, 5 আর এই 6 আর 5 গুণ করবো, 5 6 30। তার মানে এখানে 30 বড়, 30 বড়। তাহলে 30 কোনটা? দ্বিতীয়, দ্বিতীয় মানে এইটা। তার মানে এই দুইটা সংখ্যার মধ্যে এইটা বড়। তাহলে কোনটা বড়? এই 8/5 কত? 8/5 এটা বড়। এখন আসলে আমরা এই দুইটার মধ্যে কোনটা বড় আবার আমরা এটা বের করব। তাহলে দেখেন 4/3 আর গুণ হচ্ছে কত? 8/5। এই দুইটার মধ্যে কোনটা বড় আমরা এটা বের করব। এখানে গুণ দিলে আবার অনেকে ভুল ধরবেন। দেখেন বের করার সিস্টেম কি, আপনি এই যে 3 আর 8 এটা গুণ করবেন, 3 8 কত? 24। আর এই যে 4 আর 5 এটা গুণ করবেন, 4 5 20। এই দুইটার মধ্যে বড় কোনটা? 24 বড়। তাহলে 24 মানে প্রথমটা, মানে এইটা। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 4/3। এইটা থেকে নিবন্ধন একটা প্রশ্ন থাকেই, নিচের কোনটি বৃহত্তম, নিচের কোনটি বড়, এটা থাকে। নিচের কোনটি ক্ষুদ্রতম, মানে সব থেকে ছোট কোনটা। তাহলে বড় ছোট বের করার ক্ষেত্রে আপনি এই সুপার শর্টকাটটা বা এই সুপার টেকনিকটা আপনার মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনি বড় ছোটগুলো কি বের করতে পারবেন। 18 নম্বর দেখেন আছে কি, সবচেয়ে বড় সংখ্যাটি কত? মানে প্যাসের পথে প্যাস। আচ্ছা, প্রথমে আমরা এখানে কত দেখতে পারতেছি যে আছে 0.0099। খ নাম্বার অপশন আমরা দেখতে পারতেছি 0.100। তাহলে আগে বাদ, কারণ এটা বড়, এটা থেকে তো এটা অবশ্য বড়। এখানে 009 আর এখানে আছে কি 1, তাহলে এটা বড়। গোড়ার গতে আসেন, গোড়ার কথা আমাদেরকে, গরুর কথা আমাদেরকে, সরি গরুর কথা বলছে 9/100। আপনি 9কে 100 দ্বারা ভাগ করেন। এই ভাগগুলো বের করা খুবই সহজ। দেখেন তো দশমিকের পরে 0 কয়টা আছে? 2টা। তাহলে আপনার কাজ হচ্ছে এটার উত্তরটা হবে 0.09। এটার আনসারটা হবে 0.09। মানে যতগুলো 0 থাকবে উপরে যেটা থাকবে ওইটাকে আপনি অত নাম্বার গড়ে নেবেন দশমিকের পরে। তাহলে এখানে 0 কয়টা? 2টা না? তাহলে দশমিকের পরে 2 নাম্বার গড়ে উপরে 9টা বসবে। তাহলে আগে একটা 0 দিতে হবে, ঠিক আছে? এরপরে আসেন গোড়ার গতে। গোড়ার গতে আমাদের আছে কি দেখেন 9/1000। এটা বাদ দিবেন কেন? 0 দেখেন 0 কয়টা আছে? 3টা। 0 কয়টা আছে? 3টা। তাহলে আপনি একটা 0 কম বসাই 9টা বসাই দিবেন। মানে এখানে সহজ কত হচ্ছে, যদি প্রশ্নটা এভাবে থাকে যে উপরে 8 বা মনে করেন হচ্ছে উপরে আছে মনে করেন যে 7, নিচে আছে এই যে অনেকগুলো 0 আছে, এখন বাদ দিবেন কিভাবে ভাই? খুবই সিম্পল। এখানে কতগুলো 0 আছে দেখেন? 4টা না? আপনি 0 দিয়ে 3টা 0 বসাই ওই 4 নাম্বার ঘরে গিয়ে আপনি 7টা বসাই দিবেন। খুবই সিম্পল না? এখন দেখেন প্রশ্ন হচ্ছে এই 4টার মধ্যে কোনটা বড়? আপনাকে প্রশ্ন যদি করে এই 4টার মধ্যে কোনটা বড়, অবভিয়াসলি খ নাম্বারটা বড়। কারণ এটা হচ্ছে 0 নয়, এটা হচ্ছে 009, এটা হচ্ছে 009 আর এটা হচ্ছে 1, দশমিকের পরে সরাসরি 1। তাহলে অবশ্যই খ নাম্বারটা কি এখানে বড়। আচ্ছা, এরপর আমরা আরো আগে যে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, ওইটা আপনি ওই যে শর্টকাটে মুখস্থ রাখবেন। 8টা মৌলিক সংখ্যা। 60 এবং 80 এবং 60-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। এই অঙ্কটা আমরা অনেকবার করছিলাম। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মৌলিক সংখ্যার অন্তর্গত এই নিয়মটা আমরা অনেকবার করছি। আশা করি আপনাদের এই অঙ্কটা পারার কথা। তারপর আমি একটু দেখাই দিচ্ছি, কারণ আমরা জানি এই অঙ্কগুলো আমরা করলেও আমরা অনেকে ভুলে যাই। কারণ আমিও বেসের অনেকে দেখতেছি যে 10টা অঙ্কের ভিতরে 8টাও যদি করাই দিই, ওই 1টা 2টা যদি না করে ওই 2টাই পারে না, অথচ একই নিয়মের অঙ্ক, অথচ ওরা পারে না। তার প্রধান কারণ হচ্ছে অঙ্কের বেসিকটা জানা না, বেসিক মুখস্থ করতে, মানে বেসিকটা শিখেই নেই। আসেন 60 এবং 80-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। 60 এবং 80। তাহলে দেখেন 60-এর বড়টা হচ্ছে 61 মৌলিক সংখ্যা এবং 80-এর ছোট মৌলিক সংখ্যা হইছে কত? 79। তাহলে এই দুইটার অন্তর কত? এই দুইটার অন্তর মানে দুইটার বিয়োগফল হচ্ছে কত? 18। এই দুইটার অন্তর হচ্ছে 18। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমি এটা বুঝাইতেছি না কারণ এটা আপনাদের পারার কথা। পরেরটা আসেন 21 নম্বর। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। দেখেন এই অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে করা যায়। আগে বুঝেন ভালোভাবে, আমি সিস্টেমটা ধরাই দিচ্ছি যে কি বলছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে আপনি কি করবেন? আপনি যখন বড় সংখ্যাটা বের করবেন, আপনাকে এখানে কি বের করতে বলছে দেখেন। আপনাকে এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। খুবই সহজ। বর্গের যে অন্তরটা দিবে 199, আপনি কি করবেন? এর সাথে 1 যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করে দিবেন, উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে সিস্টেম কি? দুইটা ক্রমিক সংখ্যার যদি বর্গের অন্তর দিয়ে দেয়, আপনি কি করবেন? ওই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আপনি বড় সংখ্যাটা পাবেন। তাহলে এখানে আমরা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের আসবে 100। তার মানে এখানে বড় সংখ্যাটা হচ্ছে 100। আর যদি বলে ছোট সংখ্যাটি কত, তাহলে আমরা যখন ছোট সংখ্যাটি বের করতাম, সিস্টেমটা হচ্ছে ওই 199 থেকে আমরা 1 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করতাম। তার মানে আপনার ছোট সংখ্যাটা চলে আসতো 99।
ঠিক আছে, মানে আপনি 198কে 2 দ্বারা ভাগ করলে 99, এটা হচ্ছে শর্টকাট। এখন এই অঙ্কটার বেসিকটাকে একটু বুঝেন, এই অঙ্কটার বেসিকটাকে বুঝেন। আপনার একটি শর্তটা দেখেন কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এখন এটা বুঝতে হলে আপনাকে ক্রমিক সংখ্যা বুঝতে হবে। ক্রমিক সংখ্যা মানে 1-এর পরে 2 হইতে হবে, 2-এর পরে 3 হইতে হবে, 3-এর পরে 4 হইতে হবে, এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। যেমন আমি যদি বলি 4-এর পরে ক্রমিক সংখ্যা কত, বা মানে 10-এর পরে ক্রমিক সংখ্যা কত, তাহলে আপনাকে লিখতে হবে 11, 12, 13, অর্থাৎ ধারাবাহিকতা থাকলে এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে এখানে কি বলছে, দুটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে আমরা ধরে নিলাম, আমরা ধরি যে মানে সংখ্যা দুইটি, ধরেন প্রথম সংখ্যাটি এক্স, তাহলে অবশ্যই পরের সংখ্যাটি হবে কত, এক্স প্লাস 1 হবে। কেন, কারণ এক্স এর মান যদি 10 হয় পরেরটা হইতে হবে 11, এক্স এর মান আপনার যদি 5 হয় পরেরটা হইতে হবে 6, এই জন্য আপনি 1 যোগ করতে হবে। এই জন্য দুইটার মধ্যে একটা এক্স আর একটা হচ্ছে কত, এক্স প্লাস 1, আপনাকে 1-এ করতে হবে। ঠিক আছে, এখন এখানে বলছে কি, প্রশ্ন বুঝেন যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগ, মানে এই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের যে অন্তর, তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা, এক্স প্লাস 1 না, এই যে বর্গের অন্তর মানে কি বিয়োগ, অর্থাৎ এই দুইটার বর্গের অন্তর, মানে এটাকে আপনি যদি বর্গ করেন আর এটাকে আপনি যদি বর্গ করেন, দুইটা সংখ্যার বর্গের যে অন্তর, অন্তর মানে বিয়োগফল, এই জন্য আমি বিয়োগ দিছি, এই বিয়োগফলটা হচ্ছে 199, এই জন্য এখানে আমি 199 দিলাম। এটা হচ্ছে এটার বেসিকটা, মানে আপনি এটাকে এভাবেই করতে হবে। এখন দেখেন এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান 199। এই অংশটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। দেখেন এখন এখানে এই যে এক্স স্কয়ার কাটা যাচ্ছে, 2x 1 গুণ করলে 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1 একে 1 সমান সমান 199 ভাগ 2x সমান সমান 199 মাইনাস 1, এই যে 1 এটা যোগে আছে এদিকে দিলে বিয়োগ হয়ে যাবে, বা x সমান সমান এই যে 198 ভাগ 2 সমান সমান হচ্ছে কত, 99। দেখেন এই যে এই শর্টকাটটা আমি আপনাকে শিখেছিলাম যে 199 বিয়োগ 1/2, এই যে 199 বিয়োগ 1/2, এটা হলে আপনার ছোট সংখ্যাটা বের হবে। এই যে x মানে ছোটটা, তাহলে বড়টা হইছে কি, x এর সাথে 1 যোগ, x এর সাথে 1 যোগ মানে কত, 100। দেখছেন শর্টকাটগুলোর উৎপত্তি কই থেকে হয়, শর্টকাটের উৎপত্তিটা হয় মূলত এই যে বেসিকটা থেকে। আপনি যখন বেসিকটা শিখে ফেলবেন তখন আপনি শর্টকাটগুলোকেও কি পারবেন। ওকে ফাইন। আচ্ছা এরপর আমরা আসি 22 নাম্বার, যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, এটা তো খুবই সহজ এবং সমষ্টি 7। অপশন দেখেন, লব এবং হর মানে 4 আর 3 এর পার্থক্য 1, 4 আর 3 কে যোগ করলে আবার কত হয়ে যাবে, 7। তাহলে অপশন ক নাম্বার হচ্ছে কি উত্তর। ওকে, এরপরে আমাদের যেগুলো সেগুলো লাগবে না, নিচের যেগুলো সেগুলোর দরকার নেই, 3-4টা আছে। এবার আমরা স্কুল পর্যায়ে প্রশ্নগুলোতে আসি। স্কুল পর্যায়ে দেখেন, স্কুল পর্যায়ে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন আমরা যদি এটাকে করতে হয় যে নিচের কোনটি মূলদ সংখ্যা, আমরা কিভাবে করব, এটা হচ্ছে স্কুল পর্যায়ে এখন আমরা ঢুকতেছি। দেখেন আমি বলছিলাম, আচ্ছা মূলদ ন মূলদ, অমূলদ সংখ্যা মানে যেটার শেষ নাই, যেটা অসংখ্যবার আছে। ঠিক আছে, এখন এখানে আপনি যদি অপশানগুলোকে দেখেন, দেখেন এই প্রথম অপশান কি আছে, ক নাম্বার, ক নাম্বার আছে 1.111 ডট ডট ডট। খ নাম্বার অপশানে আমাদের কি দেওয়া আছে দেখেন, যে 1.10, তারপরে হচ্ছে আপনার 10101 ডট ডট ডট। গ নাম্বার অপশানে দেখেন 1.10001001 ডট ডট ডট। ঘোড়ার গতে আছে আমাদের 1.10101001। ঠিক আছে, মানে এবার 3টা 1 দিয়ে ডট 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 এরকম আছে। এখন প্রশ্ন করছে যে নিচের কোনটা অমূলদ। এখন আমাদের শর্ত ছিল কি, দশমিকের পরে যেটা শেষ নাই সেটা হচ্ছে অমূলদ, যেটা শেষ আছে সেটা হচ্ছে মূলদ। 4টা অপশানের একটা অপশানে কিন্তু শেষ নাই, কিন্তু একটা জিনিস চিন্তা করেন 4টার মধ্যে একটা মিল আছে। যেমন দেখেন এখানে দেখেন এই যে 1-এর পরে সবগুলো 1 আসতেছে, দশমিকের পরে সবগুলো একটা নির্দিষ্ট সমজাতীয় না, এটাকে আমরা তাহলে পৌনকণিক দিতে পারি যে 1.1 পৌনকণিক, মানে এটা কিন্তু 1 পৌনকণিক। ওকে, 1.1 পৌনকণিক। পৌনকণিক মানে কি, যদি কোনো সংখ্যা বারবার আসে তখন আপনি এটাকে পৌনকণিক লিখতে পারবেন। যেমন কোনো একটা সংখ্যা মনে করেন 2.3333 অসংখ্যবার আসতেছে, তখন আপনি লিখতে পারবেন 2.3 পৌনকণিক। এই পৌনকণিক দিয়ে যদি কোনো সংখ্যাকে শেষ করা যায়, পৌনকণিক দিয়ে যদি কোনো সংখ্যাকে শেষ করা যায় সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখেন এখানে 1টা বারবার আসতেছে, যেহেতু 1টা বারবার আসতেছে সেক্ষেত্রে 1টা একটা কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা আসেন, এই যে দেখেন 1.1010 দেখেন বারবার আসতেছে, তাহলে আমরা লিখতে পারি 1.10 পৌনকণিক। এটার অর্থ হইছে 10টা বারবার আসতেছে, এটা পৌনকণিক হয়েছে এই জন্য। তাহলে পৌনকণিক দিয়ে শেষ করা গেলে এটা মূলদ সংখ্যা হবে। এখানে দেখেন
1-এর দশমিকের পরে 100 বারবার আসতেছে, তাহলে আমরা লিখতে পারি 1.100 পৌনকণিক। তার মানে এখানে 100 পৌনকণিক, এই তিনটে সংখ্যা বারবার আসতেছে। এই পৌনকণিকটা আপনি এভাবে দিতে হবে 1 এবং তৃতীয় জিরোর মাঝখানে, ঠিক আছে, মানে তৃতীয় জিরোতে মাঝখানটাতে পৌনকণিক দিতে হবে না, এভাবে দিলে বুঝে যা মাঝখানেটাতে আছে। এখানে আসে আবার খেলাটা ঘুরে গেছে, দেখেন এখানে প্রথমে দশমিকের পর একটা জিরো আছে, পরে আছে দুইটা জিরো, পরে তিনটা জিরো, মানে বোঝা যাচ্ছে জিরো বাড়তেছে। তার মানে এখানে আপনি পৌনকণিক দিতে পারবেন না, কারণ নির্দিষ্ট সংখ্যা জিরো নাই তো রে ভাই। প্রথমে আছে একটা, পরে আছে দুইটা, পরে তিনটা, পরে চারটা হবে, পরে পাঁচটা হবে, এটি এভাবে চলতেই থাকবে। পৃথিবী যতদিন আছে আপনি ভাগ দিলে ততদিনটা চলতে থাকবে। তার মানে এই যে সংখ্যাটা দেখতে পারতেছেন এটা একটা অমূলদ সংখ্যা, যেটাকে আপনি পৌনকণিক দিয়ে শেষ করতে পারবেন না। এরপর আসেন আমরা 2 নম্বর, দুইটি ক্রমিক আর স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? এটা তো আপনি শর্টকাটে করতে পারবেন, আমি বলছিলাম। এটা আপনি বের করবেন কিভাবে বলেন তো? আমি বলছিলাম না, এরকম যদি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়, আপনি প্রথমে যোগ করবেন, তাহলে যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 18কে 9, একটা যদি 9 হয় তাহলে ছোটটা কত হবে? ছোটটা বের করার ক্ষেত্রে বিয়োগ করবেন, তাহলে 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8। এই দুইটা সংখ্যার কি বলছে? যোগফল বলছে। এই দুইটাকে যোগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি ওই যে বেসিক যেটা শিখেছে ওই বেসিকটা দিয়ে করবেন, তাইলেও হবে। পরে আছে 3, যে 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করবেন, তারপরে সেগুলোকে যোগ করবেন, ঠিক আছে। এখন আপনি 15 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে এগুলো আপনাকে বের করতে হবে। 15 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 17 প্লাস 19 প্লাস 23 প্লাস 29, এই সংখ্যাগুলো হচ্ছে 15 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যা, এগুলো যোগফল হবে 88, ঠিক আছে। এখন এটা আপনাকে বের করতে হবে যে 15 পরে 16 17 18 এগুলো মৌলিক সংখ্যা কিনা, এটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? ওই যে ভাগ দেওয়ার যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছিলাম ওই সিস্টেম মাথায় রাখবেন। এখন বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো পারবেন। 4 নাম্বার, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাটি কত? করাইছি। 5, মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে? মুখস্থ করে ফেলবেন, অসীম হবে। কারণ আমরা জানি মৌলিক সংখ্যার সেট কখনো শেষ হবে না, কারণ পৃথিবীতে অসংখ্য মৌলিক সংখ্যা আছে। অসীম মানে কি? যেটা শেষ নাই। এখন অসংখ্য মৌলিক সংখ্যা আছে, যেমন 3 5 7, ঠিক আছে, 11, এরপর হচ্ছে 13 19, অসংখ্য মৌলিক সংখ্যা আছে, আপনি শেষ করতে পারবেন এটাকে, এই জন্য এটা এরকম হয়েছে। 7 নাম্বার, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? দেখেন আমি এই জিনিসটা আপনাকে একটু শিখাই দিই, আপনি এটাকে কিভাবে করবেন। প্রথমটা হচ্ছে এটাকে আপনি শর্টকাটও বাইর করতে পারবেন, খুবই শর্টকাটও বাইর করতে পারবেন। সেটা হচ্ছে এখানে দেখেন মোটা দাগে বুঝেছি কি, যে ক্রমিক সংখ্যা কয়টা? 6টা। তাহলে আপনি দেখেন প্রথম 3টা যোগফল, তাহলে আপনার প্রথমটা এক্স, পরেরটা হবে এক্স প্লাস 1, পরেরটা হবে এক্স প্লাস 2, ওই যে বলছিলাম ক্রমিক হইতে হবে। এই যে এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, 3টা, এখন এই 3টার যোগফল দিয়ে দিছে সে, মানে এই 3টাকে আপনি যদি যোগ করেন, এই 3টাকে আপনি যদি কি করে দেন? যোগ করে দেন, তাহলে উত্তর হবে কত? 27। ওকে, তাহলে আমরা দেখেন এখন এই গুণটা যোগ করি। দেখেন এই যে প্রথম এক্স আছে 3টা, তাহলে হবে ধরেন আমরা লিখলাম 3x প্লাস 3 সমান সমান কত? 27। ওকে ফাইন, তাহলে এই যে 3x সমান সমান 27 থেকে যে 3 এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে হবে আপনার 24, 25 26 27। তাহলে সুতরাং x সমান সমান এই যে 24কে আমরা যদি 3 দ্বারা ভাগ করে দিই, 3 আড়া 24, তার মানে এখানে হবে কত? 8। তাহলে দেখেন x এর মান 8, তার মানে প্রথমটা হচ্ছে কত? 8, তাহলে দ্বিতীয়টা হবে 9, এরপরেরটা হবে 10, পরেরটা 11, পরেরটা 12, পরেরটা 13। তার মানে দেখেন এই হচ্ছে আপনার 6টা ক্রমিক সংখ্যা। এখন আপনার কাছে চাইছি কি দেখেন শেষ 3টির যোগফল কত? এই যে শেষ 3টে হইছে এটা, মানে 11 12 13 এর যোগফল কত? তাহলে আপনি যদি বেসিকটা বুঝে যান এটা পারবেন। এখন এটাকে আপনি আরো সুপার শর্টকাটে করতে পারবেন। কিভাবে? দেখেন আপনাকে প্রশ্নের ভিতরে দেখেন প্রথম 3টা যোগফল দিয়ে দিচ্ছে 27, আপনি কি করবেন? 27কে 3 দ্বারা ভাগ করে দিবেন, 3 নং 27, 9 পাইছেন না? এই যে 9, এই 9টা 3টার মাঝখানে থাকবে, মানে 8 9 10, তার মানে আপনি যে ভাগফল যেটা পাইছেন এটা হচ্ছে প্রথম 3টার মাঝখানেরটা। তাহলে মাঝখানেরটা যদি 9 হয়, তার আগেরটা হবে 8, পরেরটা হবে 10। এখন আপনি যদি একটা পেয়ে যান, মানে প্রথম 3টা পেয়ে যান, তাহলে অবশ্যই পরেরটা হবে 11, পরেরটা হবে 12, পরেরটা হবে 13। দেখছেন কি সুন্দরভাবে এগুলোকে করা যায়। এটা আপনাকে ব্রেন খেলাইতে হবে, তবে আপনি অবশ্যই বেসিকটা শিখবেন, নইলে আটকে যাবেন। কারণ আপনাকে এখানে যদি এই প্রথম 6টার জায়গায় যদি প্রথম 5টা দিয়ে দেয়, যদি বলে প্রথম 5টার মানে 5টা ক্রমিক সংখ্যার ভিতরে প্রথম 3টার যোগফল এত হলে শেষ 2টার যোগফল কত, সেই ক্ষেত্রে আবার আপনি আটকে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে বেসিকটা জানতে হবে যে আমি বেসিকটা কীভাবে করছি। ওকে, এরপর আমরা দেখি যে 6 নম্বর, এগুলো আপনারা পারবেন আশা করি। তারপর 8 নম্বর মুখস্থ করবেন,
এগুলো বাকি যেগুলো আছে এগুলো পারবেন। এত এর বর্গমূল কত আমি দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে সেগুলো পারার মতো আছে। আশা করি এই ক্লাসটা দেখলে আপনারা এখান থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন প্রতি বছর নিবন্ধনে আসে, আপনারা ইনশাল্লাহ পারবেন। আমাদের এর পরে থেকে আমাদের বীজগণিতের ক্লাসগুলো শুরু হবে।